হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগ আপনাদেরকে স্বাগতম। সোনারগাঁ জাদুঘর দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি পানাম সিটি দেখতে। আর দুইটা জায়গা যেহেতু একদমই পাশাপাশি, তাই আমরা সবাই হেঁটেই যাচ্ছি। তো বলতে বলতে কিন্তু চলেও আসছি পানাম সিটিতে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, ঘুরে ঘুরে দেখে আসি পানাম সিটি। ঢাকা থেকে এই সোনারগাঁয়ের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আপনারা চাইলে ছুটির দিনে অল্প সময়ের মধ্যে আর খুব অল্প খরচে ঘুরে আসতে পারেন সোনারগাঁ জাদুঘর এবং পানাম নগরী। প্রথমেই ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্যটা ছিল একজনের 20 টাকা করে। তো আমরা এখন টিকিট কাটতে চলে আসছি। টিকিট কাউন্টারের সাথেই রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি একটি বই, আর এই বইটিতে লেখা রয়েছে পানাম সিটির কিছু হিস্ট্রি। এই হচ্ছে সেই শহর পানাম সিটি, যা হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে। এই সোনারগাঁ এক সময় ছিল বাংলার রাজধানী। 1500 শতকে ইশাকা যেখানে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন, সেই নগরীর কিছু ধ্বংসবিশেষ এখনও রয়ে গেছে। রয়েছে কিছু পুরাতন স্থাপনা, রয়েছে কিছু পুরাতন বাড়িঘর, যা এখনও সত্যিই দেখার মতো। যারা ইতিহাস আর ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখতে পছন্দ করেন, জানতে পছন্দ করেন, তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে নারায়ণগঞ্জের এই সোনারগাঁ। পানাম নগরীর প্রাচীন এই ভবনগুলো দেখলেই অনুমান করা যায় কতটা সুন্দর এবং সমৃদ্ধ ছিল এই নগরী। কিছু ভবন আজও পর্যন্ত টিকে রয়েছে, আর অধিকাংশ ভবনই ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে। পনেরোশো শতকে ইশাকা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসতো বিলেতি ধান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন। মেঘনা এবং শীতলক্ষ্যার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে গড়ে ওঠে এই পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্য স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল পানাম, আর এই শহরের বেশিরভাগ বাড়িঘরই ছিল 1 থেকে 3 তলার মধ্যে, আর প্রতিটি বাড়িই ছিল খুব সুন্দর কারুকাজ করা। মূলত পানাম নগরী ছিল সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। আমরা ঘুরতে ঘুরতে পানাম নগরীর ভেতরেই দেখতে পেলাম একটি মন্দির, আর এটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির। আর এখানে হয়তোবা প্রতিদিনই পূজা দেওয়া হয়, সেটা বুঝতে পারলাম এই ফুলগুলো দেখে। আর তার পাশেই রয়েছে ললিত সাধুর মন্দির, দুইটা মন্দির পাশাপাশি। আর এই হচ্ছে ললিত সাধুর মন্দির। তখনকার আমলে ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। সেই ব্যবসায়ীরাই করে তোলেন এই নগরী।
পানাম শহরে টিকে থাকা ভবনগুলোর মধ্যে 52টি ভবন উল্লেখযোগ্য, আর রাস্তার এই দুই ধারেই রয়েছে 52টি ভবন। পানাম শহরের উত্তরে রয়েছে 31টি বাড়ি আর দক্ষিণে রয়েছে 21টি বাড়ি। এই নগরীর ভেতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, নাচঘর, গোসলখানা, চিত্রসরা, গুপ্তপথ ও পুরানো জাদুঘর ইত্যাদি। কিছু কিছু ভবনের কারুকাজগুলো এতটাই সুন্দর ছিল, সত্যি দেখার মতো। বাংলার স্বাধীন রাজ্যে ইশাখার পথচালনা ছিল এই পানাম নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। এই নগরীর প্রতিটি ভবনই শত শত বছরের পুরনো হওয়ায় বেশ ঝুঁকিপূর্ণ। এখানকার নির্দেশ অমান্য করে কোনো ভবনেরই উপরে ওঠা যাবে না। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা কিন্তু পানাম নগরীর একদমই শেষ প্রান্তে চলে আসছি। 1500 শতকে ইশাখার স্থাপন করা এই পানাম নগরী দেখতে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। এখন আমরা চলে আসছি একটি জামদানি শাড়ির দোকানে। সোনারগাঁ আসবো আর জামদানি শাড়ি দেখবো না, তা তো আর হয় না, কারণ জামদানি শাড়িটা হচ্ছে সোনারগাঁর একটি ঐতিহ্য। তো আমরা সবাই মিলে জামদানি শাড়ি দেখতে দেখতে আজকের ব্লগটি শেষ করে দিচ্ছি। টাটা।